অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রামিসা হত্যায় দ্রুত চার্জশিট সহ পুলিশের কয়েকটি কাজের পুরস্কার। ঠাকুরগাঁওয়ের সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন চেষ্টার সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে শঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হবে 4টি নতুন বিষয়। কারিকুলামের সার্বিক পরিবর্তন 2028 সালে জানালেন শিক্ষামন্ত্রী। থামে আরও 8 শিশুর মৃত্যু, অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। চিঠির জবাবের পর 8 দিনের বিরুদ্ধে অ্যাকশন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় থেকে নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রশংসনীয় 3টি কাজের স্বীকৃতি স্বরূপ 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবির রিপোর্ট পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে হয়, তাই এই নিয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। এ সময় রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান এবং সংশ্লিষ্ট 9 পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের আন্তরিক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কারণে অন্তত 50 জন বাস যাত্রীর প্রাণ রক্ষার ঘটনায় 3 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলা দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেফতারের ঘটনায় 3 জন পুলিশ সদস্যকেও পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকে 20,000 টাকা এবং সনদ প্রদান করা হয়। নৌ পুলিশের 3 জনকে দেওয়া হয় আইজি ব্যাচ। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। আর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে আপনি কথা বলেছেন। ভাবমূর্তি কোথায়? আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতার মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামীকাল মঙ্গলবার মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক হাফসা ঝুমার আদালতে এই মামলার আসামি মনিরের উপস্থিতিতে অভিযোগ আমলে নিয়ে মঙ্গলবার চার্জ গঠনের দিন নির্ধারণ করা হয়। এর আগে সকালে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয় মামলার একমাত্র আসামি মনিরকে। গত 21 মে মহানগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছে থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। 22 মে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন শিশুটির বাবা। পরে ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি মনির। ঘটনার 13 দিনের মাথায় 4 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত শিশুসহ 11 জনকে প্রায় 48 ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকাল 8টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। এদের মধ্যে 3 জন পুরুষ, অন্তঃসত্ত্বা 1 জন সহ 4 জন নারী এবং 4 জন শিশু ছিল। বিজিবি জানায়, গত রাতে আনুমানিক 3টার পর বিএসএফ শূন্যরেখায় তাদের অভ্যন্তরে নিয়ে যায়। ফলে বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না। এর আগে গত 6 জুন শুক্রবার রাতে 3টার দিকে বিএসএফ এর পুশিনের চেষ্টার পর ওই 11 জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় কয়েকদিন ধরেই মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে 1 জন অন্তঃসত্ত্বা নারী এবং কয়েকজন শিশু থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সীমান্তে ভারতের বিএসএফ এর পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঢাকা দিল্লি সম্পর্ক পুনরুদ্ধার প্রচেষ্টায় পুশিন ইস্যুর নেতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেন তিনি। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সফট পাওয়ার হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন তথা মানুষকে ঠেলে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় উত্তেজনাকর অবস্থা সীমান্ত এলাকায়। দুদেশের সীমান্ত বাহিনীর দফায় দফায় পতাকা বৈঠকেও থামছে না পুশ ইন চেষ্টা। সীমান্তে বিজিবি শক্ত হাতে পুশ ইন চেষ্টা সামাল দিচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিংকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, যখন কোনো নাগরিক ইলিগেলি কোনো দেশে যায় নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিং প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, পুশিন থামাতে ভারতকে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশে অবলম্বন করা উচিত। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশিদের অবদান নিয়ে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাবের আলোচনায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের কূটনৈতিক সাফল্য অর্জনে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ অন্যরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এসএসসির ফল প্রকাশ হবে 20 জুলাই। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিনল জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস। আর শিক্ষা কারিকুলামের সার্বিক পরিবর্তন হবে 2028 সাল নাগাদ। এদিকে কারিগরি শিক্ষাকে মূল ধারায় নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। শিক্ষায় বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির বিস্তারিত জানাতে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষা খাতকে ঢেলে সাজাতে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন তারা। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জানান, শিশুদের দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল নানা বিষয় যুক্ত করা হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এবং অবশ্যই এর সাথে টিচার্স গাইডের একটা ব্যাপার রয়েছে, টিচাররা কিভাবে ট্রেনিং করবেন, টিচিং করবেন ক্লাসে, এই পুরোটাই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতরে থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার উপর প্রায়োরিটাইজ করছি। সেই তৃতীয় ভাষার উপর একটা বেশ বড় ধরনের চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে আসবে। কারিকুলাম পরিমার্জনে এবছর সরকার পর্যাপ্ত সময় পাচ্ছে না, তারপরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি, 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। আর প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার প্রকল্প 180 দিনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হামে মৃত্যু হয়েছে আরও 8 শিশুর। নতুন করে আক্রান্ত আরও 1185 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমে আসছে, শীঘ্রই আরও কমবে। পুরনো রোগীদের মধ্যে জটিলতা বা মৃত্যুর ঘটনা বেশি। রাজধানীর হাসপাতালগুলোর হাম ওয়ার্ডে কমেছে ভর্তি রোগীর সংখ্যা, চাপ কমেছে আইসিইউতেও। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের।
বাংলাদেশ শিশু হাসপাতাল। হামের প্রাদুর্ভাবে হাসপাতালটির বিশেষায়িত হাম ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিলেও সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। ভর্তি রোগীর সংখ্যা নেমে এসেছে 100 ঘরে, চাপ কমেছে আইসিইউতেও। নতুন করে হাম রোগীর সংখ্যা কমে এলেও পুরনোদের অনেকে সেরে ওঠার পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো জটিলতায় আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে পেটের সমস্যা, তারপর র্যাশ দেখা গেছে মুখের মধ্যে, আর খাওয়া দাওয়া বন্ধ ছিল। মূলত ডায়রিয়া নিয়ে আসছিলাম আমি এখানে। প্রথমে এখানে দ্বিতীয় তলায় 3 দিন ছিলাম, তারপর থেকে ওর হাম হয়ে গেছে। হাম হওয়ার পর আমাদেরকে এখানে হামের ওয়ার্ডে দেওয়া হয়েছে। এখানে আসতে 4 দিন। 4-5 দিন ধরে জ্বর ছিল। গত শনিবার থেকে হচ্ছে ওর হচ্ছে মানে শরীর, চোখের ভিতরে কেমন গোটা গোটা দেখা যাচ্ছে, লাল লাল, তারপর শরীরে, তারপর জিহ্বাতে দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা ডাক্তারের সঙ্গে আলাপ করলাম, ডাক্তারে বলে যে আপনি হসপিটালে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণকারী এবং হাম আক্রান্ত শিশুদের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন আক্রান্তের হার খুবই কম, নাই বললেই চলে। তবে আগে তো বাল্ক চিলড্রেন এফেক্ট হয়েছে, ওদের থেকে একটা অংশ কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। সেই কমপ্লিকেটেড মিজেলস বা জটিলতা নিয়ে কিন্তু আসতেছে, ঢাকার বাইরে থেকেও আসতেছে। যেটা তো মেইনলি হলো নিউমোনিয়া। এই নিউমোনিয়ার কিছু রুগী পাচ্ছি, তবে আগের মতো অত বেশি না। তো সেই রুগীগুলো আসতেছে, নতুন আক্রান্ত নয়, এগুলা এখান থেকে বের হয়ে গেছে, অথবা আগে হাম হয়েছিল, তাদের জটিলতা নিয়ে আবার আসতেছে। কারণ ওরা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু হাম হওয়ার পরেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। হাম পরবর্তী নানা জটিলতা এড়াতে সেরে ওঠার পর শিশুর বিশেষ যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হামের অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে আদ্দিন হাসপাতালে আইনানুগভাবে কি ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ করেছে তার ভিত্তিতেই অ্যাকশন নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কি ক্ষতিপূরণ দেবে সেটি তাদের ব্যাপার। সরকার তার অবস্থানে ঠিক আছে, সততা দিয়ে দেশের জন্য কাজ করছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দুও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি করে দেন তিনি। বলেন, আদ্দিন বৈধ না অবৈধ সেটি জেনেই চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন সময় চেয়েছে, এই সময় না দিলে তারা আবার আদালতের সুবিধা পেতে পারে। এই জন্য আদ্দিন হাসপাতালকে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবারে তারা উত্তর দেবে, এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী। জানান, 140টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম মুহিত জানিয়েছেন, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে সকল প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল দ্যাট ইজ নট আওয়ার আগামীকাল 2-3 আমরা সময় দিই। আমরা আমাদের অবস্থানে ইনশাআল্লাহ ঠিক আছি। ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছু পাবো। এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে চাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেই প্রস্তুতির অংশ হিসেবেই আপনারা দেখেছেন, এর আগেও আমরা যখন হামের প্রাদুর্ভাব হয়েছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার একটা প্রধান উদ্দেশ্য বা কর্মপন্থাই হচ্ছে এখানে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন এই স্বাস্থ্য খাতের সঙ্গে, তাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবেলায় জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। সংসদে বাজেট অধিবেশনের 2য় দিনে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন করে বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি বলেন, সরকারি দলের সদস্যদের আসনে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, তাই দুর্যোগ শুধু সরকারি সংসদ সদস্যদের আসনের জন্য তৈরি হয় এমন গবেষণা থাকলে তা সংসদে জানাতে আহ্বান জানান তিনি। পরে উত্তরে মন্ত্রী জানান, আবেদন পেলে দ্রুত সময়ে বরাদ্দ দেবে মন্ত্রণালয়। এদিকে অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন,
এবছর চামড়া সংগ্রহের অভিযান সন্তোষজনক, জানান আগামী বছর থেকে চামড়া ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন করা হবে। এদিকে সংসদে ৭১ বিধিতে দেয়া নোটিশে ৬ লাখ শিক্ষক ঈদে বেতন পাননি বলে অভিযোগ করেছে কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এজন্য দায়ীদের শাস্তি দাবি করেন তিনি। ১ বছরের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে মেঘনার পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি প্রকল্প এলাকায় পৌঁছে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা মহানগরের ২ সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে এই বৃহৎ প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। মন্ত্রী আরও জানান, প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ৯৭% কাজ এরই মধ্যেই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন স্থানীয় সরকার মন্ত্রী। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরের নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় ৫০ কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে ৯৭% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো ২-১টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী ১ বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, মব সন্ত্রাস করে রাজনীতিতে জায়গা নেওয়ার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেয় না। চতুর কথা বলে রাজনীতিতে বেশি দিন টিকেও থাকা যায় না। বিএনপির হাইকমান্ডের নির্দেশে ১৫১ সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যে সকল ত্যাগীরা কমিটির বাইরে রয়েছে তাদেরও সংযুক্ত করার চেষ্টা চলছে। যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই নিরাপদে থাকবে। যুবদলকে যুব সমাজের জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অতীতের মতো আগের মতো যুবদল মাঠে থাকবে। আমি সারা বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে যুবদলকে ঐক্যবদ্ধ করার জন্য, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। যারা দুর্বৃত্ত, যারা দখলদার, চাঁদাবাজ, যারা সন্ত্রাস করে, মাদকের সাথে সম্পৃক্ত, তাদেরকে কোনোভাবেই এই সরকার ছাড় দেবে না। সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে আপনাদের কাছে, সেই দায়বদ্ধতা মাথায় রেখে আমরা আগামীতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করব। উদ্বোধনের প্রায় ৪ বছর পর কেটে গেলেও শেষ হয়নি হিলি স্থলবন্দরের ৪ লেনের সড়কের কাজ। এতে বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ, বেড়েছে ভোগান্তি। ভূমি অধিগ্রহণ জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ২০২২ সালে হিলি স্থল বন্দরে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ২.৫ কিলোমিটার 4 লেন সড়কের নির্মাণ কাজ। কিছু অংশে কাজ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় মুখ থুবড়ে পড়ে বন্দরের চারমাথা থেকে মহিলা কলেজ ও সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের কাজ। এতে বর্ষা মৌসুম এলে জলাবদ্ধতা ও কাদায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এছাড়া শুষ্ক মৌসুমে ধুলোর কারণে বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগবালাই। শোনাই হচ্ছে কিন্তু 4 লেন আর হচ্ছে না, সামান্য একটু কাজ হয় আর কোনো কাজের কোনো ইয়াই দেখছি না। এই রাস্তায় গাড়ি ঘোড়া চালাতে পারে না। ওই কিছুদিন আগে একটা লোকের ঠ্যাং ভেঙে গেল। বর্তমান সরকার এবং বর্তমানে আমাদের যে এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই দ্রুত এই রাস্তাটা মেরামত করে আমাদের দুর্ভোগ দুর্দশা থেকে মুক্তিদান করুন। সড়কটির কাজ শেষ করতে বরাবরের মতো এবারও আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ভূমি অধিগ্রহণের জন্য প্রাক্কলন ডিসি অফিস থেকে পাওয়ার পরে আমরা মন্ত্রণালয় থেকে এটার অনুমোদন নিয়েছি। অনুমোদনের পর এখন অর্থসারের জন্য আবার প্রক্রিয়াটা মন্ত্রণালয় প্রক্রিয়াধীন অবস্থায় আছে। অর্থসার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে এখানে ভূমি অধিগ্রহণপূর্বক কাজটা শুরু করতে পারবো। প্রতি বছর হিলি বন্দরের মাধ্যমে 600 থেকে 700 কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তাই সব জটিলতা কাটিয়ে দ্রুত সড়কের কাজ শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা সিলেট মহাসড়কের সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত হয়েছে 4 জন, আহত 30।
সরাইলের শাহবাজপুর বাইশামুড়া এলাকায় দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিগন্ত পরিবহনের একটি বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাবার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জন যাত্রী নিহত হন। তারা হলেন সরাইলের শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী এবং শিশু আলিফ, পাইকরপাড়ার মৌসুমী দাস, নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার এবং দিনাজপুরের বিরামপুর এলাকার হানিফ পরিবহনে আরও একটি বাস চাপায় সিএনজির একজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে চালক। নিহত সেলিনা খাতুন ডাঙ্গাপাড়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। অন্যদিকে কক্সবাজারের চকরিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে একজন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 30 জন। ঢাকার বাইরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। চট্টগ্রামে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ট্রেনি চিকিৎসকরাও। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 8টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়। সকাল 11টা থেকে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়। এদিকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও। সকাল 10টা থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন তারা। আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন নেতারা জানিয়েছে, অবিলম্বে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে আন্দোলন চলাকালে হাসপাতালে সব ধরনের জরুরি সেবা চালু রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে ইন্টার্ন চিকিৎসকরা। পরে হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছে ট্রেনি চিকিৎসকরাও। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের উদ্যোগে আধুনিক বাংলা কবিতায় আবিদ আজাদের স্বর ও স্বাতন্ত্র্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আয়োজিত এই সেমিনারে কবি আবিদ আজাদের কাব্যভাষা, চিন্তা জগৎ এবং আধুনিক বাংলা কবিতায় তার স্বতন্ত্র অবস্থান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আনিসা পারভিন। মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব। এ সময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক নীলান্তি নওশিন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক কাব্য কৃতিকা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বাংলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সিএনবি ঘাট এলাকায় বিসিআইসির বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ ও অন্যান্যরা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে সরকারি নির্দেশনায় এবার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য ভারত বিভিন্ন প্রদেশ থেকে লোকজন এনে পুশিনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে ওরস ও ফাতেহা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বোন মাসুমা হাদি। ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মামলার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। ভারতের জেলখাটা 91 বাংলাদেশি জেলেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সিটি কর্পোরেশনের 2য় তলায় বিসিসির আয়োজনে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নোয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি বাজারে এই কর্মসূচির আয়োজন করে চর এলাহি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহাল রেখে পার্বত্য মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে রাঙামাটিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শরীয়তপুরের গোসাইরহাটে যুবদল নেতার নামে দায়ের মামলাকে ষড়যন্ত্রমূলক অভিযোগ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে হাটুরিয়া পুরান মিয়ারহাট এলাকায় এ মানববন্ধন হয়। দেশে শিশুশ্রম বিষয়ক অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা হয়েছে সাভারে। কারিতাস ঢাকা বাংলাদেশের আয়োজনে হয় অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম পরিদর্শক জুলিয়া জেসমিন। সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রামিসা হত্যায় দ্রুত চার্জশিট সহ পুলিশের কয়েকটি কাজের পুরস্কার। ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত 11 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিন চেষ্টার সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে শঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে যুক্ত হবে 4টি নতুন বিষয়। কারিকুলামে সার্বিক পরিবর্তন 2028 সালে জানালেন শিক্ষামন্ত্রী। হামে আরও 8 শিশুর মৃত্যু, অ্যান্টিবডি তৈরিতে সময় লাগবে 20 জুন পর্যন্ত। চিঠির জবাবের পর 8 দিনের বিরুদ্ধে অ্যাকশন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।